নমস্কার, আমি প্রসূনাচার্য বলছি। আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতা। আজকের আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে যে দীঘায় জগন্নাথ ধাম করে মমতার লাভ কি হলো। আপনারা সকলেই জানেন যে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় সংস্কৃতি কেন্দ্রের নামে রাজ্য সরকার জগন্নাথের মন্দির করেছে। এবার সরকারি টাকায় কিভাবে সেই মন্দির করা হলো, কিভাবে ঘুরপথে সেটা উদ্বোধন করা হলো, দিলীপ ঘোষ বিজেপির যিনি প্রাক্তন সভাপতি ছিলেন এবং সাংসদ ছিলেন তিনি গেলেন, তার সস্ত্রীক ইত্যাদি নিয়ে বিতর্ক ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন কি হয়েছে না হয়েছে বিজেপির অভ্যন্তরে। আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে যে এই ঘটনায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা লাভ হলো। এই লাভ লোকসান বিচার করাটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে, টিভি চ্যানেলে, খবরের কাগজে, ইউটিউবে বিজেপির ইন্টারনাল গন্ডগোল, তৃণমূলের মতামত ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা দেখেছেন। খুব স্পেসিফিকভাবে একটি সংক্ষিপ্ত ভিডিওয়ে আমরা আলোচনা করতে চাই যে মমতা এই কাজটি যে করলেন অত্যন্ত সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে, তাতে তার কি লাভ হলো। মাথায় রাখতে হবে, মমতা যে যখন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন তার ঠিক 1 বছরের মাথায় পশ্চিমবঙ্গের ভোট। অর্থাৎ ভোট ব্যাপারটা যে তার মাথায় আছে এটা আমরা সকলেই জানি, যিনি ভোটার নন তিনিও জানেন, বয়স্ক মানুষও জানেন। মূলত তিনটি বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে গেইন করেছেন। কি কি বিষয়? প্রথম হচ্ছে, আমরা যদি দেখি শেষ বিধানসভার ফলাফল, এই লোকসভার ফলাফলের বিধানসভা ভিত্তিক রেজাল্ট, তাহলে পূর্ব মেদিনীপুরের যার কন্ট্রোল পুরো রয়েছে বলে দাবি করেন এবং সত্যিই কন্ট্রোল রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি 2024 লোকসভা নির্বাচনে এই পূর্ব মেদিনীপুরের অন্তর্গত আসনগুলো থেকে 14টি আসন আছে, 13টি আসন বিজেপির ভাগে আনতে সক্ষম হয়েছে। তমলুক লোকসভা আসনে অভিজিৎ গাঙ্গুলি জিতেছেন দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে। সেই আসনের 7টা বিধানসভা সেগমেন্টেই বিজেপি এগিয়ে আছে। কাঁথি লোকসভা আসনে আপনারা দেখুন 6টিতে শুধুমাত্র পটাশপুর বাদ দিয়ে, কারণ পটাশপুরের বিধায়ক উত্তম বারিক তিনি এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন, বাকি 6টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি এগিয়ে আছে। অর্থাৎ মমতা যদি কোনো রাজনীতির কথা ভেবে করে থাকেন, আমরা জানি যে ভারতের যে কজন রাজনীতিক এই মুহূর্তে ক্ষমতার আসনে বসে রয়েছেন তার মধ্যে সবচেয়ে দীর্ঘ অভিজ্ঞতা যিনি আছেন, যিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর থেকেও বেশি দিন কিন্তু তিনি এই খেলাটি জানেন। রাজনীতিতে কখন লাভ হচ্ছে, কখন লোকসান হচ্ছে, প্রতিটি মুহূর্ত তিনি জানেন, প্রতিটি পদক্ষেপ তিনি জানেন। এবং সেই পদক্ষেপে তিনি নানাভাবে নানা সময় কখনো বিজেপির সাথে সমঝোতা করেছেন, কখনো কংগ্রেসের সাথে সমঝোতা করেছেন, কখনো আরএসএস এর সাথে সমঝোতা করেছেন, আবার কখনো বিভিন্ন মুসলিম সংগঠনের অনুষ্ঠানে গেছেন, ইমাম মুয়াজ্জিমদের ভাতা চালু করেছেন। এই ব্যাপারটি তিনি খুব ভালো করে জানেন। এবং তৃণমূল পার্টি বলতে অ্যাকচুয়ালি কোনো স্ট্রাকচারাল পার্টি নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব একটি দল। মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা নির্বাচনের যে ভোটের রেজাল্ট, সেই রেজাল্টেই কিন্তু পরিষ্কার ইঙ্গিত ছিল যে শুভেন্দু অধিকারীর এই ক্ষেত্রে একাধিপত্য চলছে। অর্থাৎ দীঘায় যদি জগন্নাথের মন্দির করি, এবং মন্দিরটার নির্মাণের পরিকল্পনা হয়েছিল অবশ্য অনেক আগে, তখন শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন 2019 সালে।
এবং তারপর ইনগরেশন মানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 2022 সালে বিধানসভা নির্বাচনের পরে। তখন থেকেই মমতা বুঝতে পেরেছিলেন যে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে গেলে আমার একটা অন্যরকম কিছু করার দরকার, এবং সেই ক্ষেত্রে দীঘার জগন্নাথের মন্দির হচ্ছে সবচেয়ে বড় তার হাতিয়ার। তার হাতিয়ার আরেকটি এই কারণে যে পূর্ব মেদিনীপুরের মানুষদের কিন্তু অদ্ভুতভাবে একটা পুরীর সংযোগ রয়েছে। অনেক মানুষই কিন্তু ওড়িয়া ভাষায় কথা বলেন, বাংলা ভাষাতেও কথা বলেন, এবং আত্মীয় স্বজন, জমি, রান, মানে আমরা যেটাকে বলি রাহান সাহান, খান পান বলা চলে, এই দুটো এই জেলার সাথে উড়িষ্যার খুব মিল আছে। এবং উড়িষ্যায় যেভাবে বিজেপির উত্থান ঘটছিল, অটোমেটিক তার ছায়া পূর্ব মেদিনীপুরে এসে পড়েছে। তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি যে তিনি যে জগন্নাথের মন্দিরে যেভাবে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করলেন, 3 দিন ধরে রইলেন, রাজেশ দৈতাপতিকে নিয়ে এলেন, এবং যিনি রাজেশ দৈতাপতি এই মুহূর্তে বাংলার কলকাতার সবচেয়ে পরিচিত মুখ, বিভিন্ন এমএলএ, বিভিন্ন কাউন্সিলরদের তিনি পুজোর উদ্বোধনে যান। আমিও ব্যক্তিগতভাবে কিছু ক্ষেত্রে তাকে দেখেছি পার্সোনালি, এবং খুব ভালো বাংলায় কথাবার্তা বলেন। অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের সাথে ভার তুলে দিলেন আরএসএস এর নয়, ইসকনকে। এবং বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম নেতা, যিনি কয়েক বছর আগে অসুরের আদলে মহাত্মা গান্ধীর মুখ করে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন এবং তার বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই চন্দ্রচূড় গোস্বামীকেও আমরা দেখলাম এই মন্দিরের উদ্বোধনে যেতে। অর্থাৎ সামগ্রিকভাবে বিজেপি যে হিন্দি সাথে হিন্দুত্ব, সনাতনী বলে নিজেদের বারবার ক্লেম করছে, দাবি করছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী শুধুমাত্র হিন্দুদের কথা বলছেন, পরিষ্কারভাবে বলছেন যে নন্দীগ্রামে হিন্দুদের ভোটে আমি জিতেছি। তার কাউন্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের উদ্বোধন থেকে করার ক্ষেত্রে অনেকটাই সফল হয়েছেন বলা চলে। এর পরবর্তীকালে তাতে মুসলিমরা কতটা রুষ্ট হলো না হলো, মমতার মুসলিম ভোট যাবে কি যাবে না সে তো পরের প্রশ্ন। আমার ধারণা সেভাবে যাবে না। তার কারণ হচ্ছে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে মুসলিমদের বিজেপিকে হারাতে বেশিরভাগ ক্ষেত্রে মমতাকেই ভোট দিতে হবে। যদিও লোকসভা নির্বাচনে আমরা দেখেছি 10-11টি আসনে মালদা এবং মুর্শিদাবাদে তারা কংগ্রেস বাম জোটকে ভোট করেছিল, কিন্তু আগামী লোকসভা নির্বাচনের পরে যে আগামী বিধানসভা নির্বাচন আসছে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড যে কাজটি করলেন অদ্ভুতভাবে, এই সামগ্রিক পরিপ্রেক্ষাপটে দিলীপ ঘোষকে নিয়ে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এবং তাকে যেভাবে সস্ত্রীক সেখানে মানে আমন্ত্রণ শুধু নয়, তাকে আপ্যায়ন করা হলো, তাতে বিজেপির অন্দরে একটা অদ্ভুত রকম কোন্দল দেখা দিল। অর্থাৎ দিলীপ ঘোষ গেছিলেন, এটাকে কেন গেছিলেন যারা তৃণমূল এবং কংগ্রেস থেকে আসা বিজেপির লোকেরা প্রশ্ন তুলল। অন্যদিকে যারা পুরনো বিজেপির লোক, মানে রাহুল সিনহা বলুন, শ্রমিক ভট্টাচার্য বলুন, তারা কিন্তু সেভাবে সমালোচনা করলেন না। অর্থাৎ এখানেও নবীন প্রবীণ দ্বন্দ্ব, অথবা বলা যেতে পারে পুরনো আরএসএস কর্মীদের সাথে নতুন বিজেপিতে আসা কর্মীদের একটা প্রকট দ্বন্দ্ব প্রকট হলো। আমরা যখন জানি এটাও ভালো করে যে দিলীপ ঘোষকে আরএসএস এর পক্ষ থেকে 2015 সালে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি করে পাঠানো হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছিল সেই সময়, আমি যে সংবাদ মাধ্যমে কাজ করতাম আনন্দবাজারে, আমার এক সহকর্মী এসে বলেন দিলীপ ঘোষ দেখা করতে চান। আমি আসলে মুরলীধর সেনলেনের বিজেপি অফিসে যাচ্ছি 1988 সাল থেকে চাকরি করার সময়। বর্তমানে আমি তখন চাকরি করতাম, কারণ তখন বিজেপির মাত্র 2জন সাংসদ ছিলেন। তারপরে অনেকদিন যাইনি, কিন্তু দিলীপ ঘোষ এসে কিন্তু ঠিক খুঁজে বার করেছেন যে পুরনো দিনের কারা আসত। এবং আমার দিলীপ ঘোষ যখন সভাপতি হলেন এবং পরে এমএলএ হলেন 3 জনের একজন, তখন বিধানসভার মধ্যে একাধিকবার মনে হয়েছে তিনি কিন্তু এই ব্যাপারে অত্যন্ত দক্ষ, যে মানুষের সাথে কিভাবে বিহেভ করা যায় এবং কিভাবে চলা যায় এবং তাকে কাছে টেনে আনা যায়, খুব দক্ষ। দিলীপ ঘোষ আউট অ্যান্ড আউট আরএসএস এর লোক, যদি আরএসএস থেকে তিনি বিজেপি আসেন এবং তারপরে বিয়ে করেছেন ইত্যাদি। কিন্তু দিলীপ ঘোষের এই পুরীর মন্দিরে যাওয়াটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা বললেন,
সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য অথবা মাথায় রাখতে হবে। দিলীপ ঘোষ বললেন যে আমরা বিজেপি যে কথা বলছি, রামনবমী করতে হবে, মন্দির করতে হবে, পুজো করতে হবে, আজকে তৃণমূল সেই কথা বলছে। আগে তো রামনবমী হতো না, আমরা তৃণমূলকে রামনবমী করতে শিখিয়েছি এবং তৃণমূলের লোকেরা এখন রামনবমী পালন করে। এটা তো আমাদের জয়, মানে আরএসএস এর জয়। আমরা মন্দির নির্মাণের কথা বলতাম, তৃণমূল তো সেভাবে বলতো না, কিন্তু তারাও আজকে জগন্নাথ দেবের মন্দির করছে ঘুরপথ সরকারি টাকায়। মন্দির যখন তৈরি হয়েছে সেটা আমাদের দাবি সার্থকতা। অর্থাৎ আরএসএস ধর্মীয়ভাবে যে কাজটা করতে চায়, আমরা জানি তাদের কাছে দলের থেকে, কোনো পার্টিকুলার দলের থেকে আরএসএস এর আদর্শ আপনি মানছেন কিনা এটাই বড় কথা। এমনকি 89 ইলেকশনে, 84 ইলেকশনে আরএসএস এর পক্ষ থেকে কংগ্রেসকে সমর্থন করা হয়েছিল রাজীব গান্ধীকে ইন্দিরা হত্যার পরে। কয়েকটি রাজ্যের ইলেকশনে অনেক সময় আমরা দেখেছি আরএসএস বসে গেছে, অথবা সেভাবে ডিক্টেট করেনি, অথবা এমন রাজনৈতিক দলকে সমর্থন করেছে যারা বিজেপি নয়। 100 বছরের প্রাচীন এই সংগঠনটি সবসময় তাদের লক্ষ্যে কারা চলেছে তাদেরকে সমর্থন করে, এবং সেই সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি 2016 সালে আরএসএস এর একটা অংশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হওয়ার পর মোহন ভাগবত আমাদের রাজ্যে একাধিকবার এসেছেন। উনি আম এবং অন্যান্য সামগ্রী পাঠিয়েছেন। এই প্রথম শামশেরগঞ্জের দাঙ্গার পরে উনি বললেন কোট আনকোট যে আমি কোনোদিন আরএসএস এর বিরুদ্ধে বলিনি, কিন্তু এবার বলতে বাধ্য হচ্ছি, তাদের কিছু লোক দাঙ্গা সৃষ্টি করছে। অর্থাৎ আরএসএস এর সাথে যে একটা বড় পরিমাণ দূরত্ব বেড়ে গেছিল বিজেপির মানে লোকেদের যে আচরণ, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরএসএস এর একেবারে অহিনকুলের যে সম্পর্ক হয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই কিন্তু মিটিয়ে ফেলতে পেরেছেন। এবং তিনি, আমি বলবো না যে তিনি আরএসএস এর সাথে হাত মিলিয়ে চলছেন, কিন্তু এটাও বলবো না তিনি আরএসএস এর র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে অসন্তুষ্ট করলেন। এবং দিলীপ ঘোষের একাধিক ইন্টারভিউতে এটা খুব প্রমাণিত যে তৃণমূল এই মন্দির উদ্বোধন করা এবং সেই ক্ষেত্রে তার যাওয়াটা ভার্চুয়ালি এখানকার বিজেপির কিছু নেতা যারা তৃণমূল থেকে বা কংগ্রেস থেকে বা সিপিএম থেকে এসেছে 2016 পরে তো বটেই, 2019-এর পরে তারা এন্ডোর্স না করতে পারে, কিন্তু পুরনো যারা নেতা আরএসএস এর অত প্রবল কিন্তু আপত্তি নেই। সেই ক্ষেত্রেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছে। তৃতীয় যে অংশটা মাথায় রাখতে হবে, যে অদ্ভুতভাবে আমরা দেখেছি যে পুরীর মন্দিরের আদলে এই দীঘার জগন্নাথ দেব মন্দির হওয়াতে কি কোথা থেকে কাঠ এলো, কোন দৈতাপতিরা বা কোন পুরোহিতরা গেছিল, সেবায়তরা এসেছিলেন, সেইটা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উড়িষ্যার বিজেপি সরকার কিছুটা চিন্তিত। এটার একটা অন্যতম কারণ হচ্ছে বাণিজ্যে বসতি লক্ষ্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এই মুহূর্তে দিনান্তে পান্তা ফুরোয় অবস্থা, হাঁড়ির হাল, টাকা নেই। রবিবার দিনকেই আনন্দবাজার কাগজে বেরিয়েছে যে ইনসেনটিভ দেওয়া হতো শিল্পের ক্ষেত্রে, সেই ইনসেনটিভ প্রত্যাহার করা হচ্ছে, কারণ এত সামাজিক প্রকল্প বেড়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে হচ্ছে। এই শিক্ষকদের, অশিক্ষক কর্মীদের চাকরি চলে গেল, তাদের উনি টাকা দেওয়ার কথা বলেছেন, নানা রকম সামাজিক স্কিমে, অথচ আয় সেভাবে বাড়েনি। রাজ্যের আয়ের 3টে উৎস আমরা জানি, এক জিএসটি, এক মদ বিক্রির থেকে আয়, আর 3 নম্বর হচ্ছে জমি বাড়ি রেজিস্ট্রেশন। এবার জিএসটির একটা বড় সেকশন আসে হোটেল ব্যবসা থেকে। আমরা যদি দেখি যে হোটেল ব্যবসায় দীঘায় কত হোটেল আছে এবং আগামী দিনকে ব্যবসার কি পার্সপেক্টিভ হতে পারে, যার থেকে জিএসটি হবে, তাহলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 250 কোটি টাকা খরচা করেছেন মন্দিরটা বানাতে, সেই টাকা উঠে আসতে তো দেরি হবেই না, বরঞ্চ সরকারি ভাড়ারে কিছু টাকা আসবে। খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না, তবু প্রাইমারিলি যে তথ্য পাওয়া যাচ্ছে, গভর্নমেন্ট অফ উড়িষ্যার পুরীর মন্দির থেকে পুরীতে যায় 2023 সালের গভর্নমেন্ট অফ উড়িষ্যার তথ্য বলছে 98 লাখ মানুষ পুরীর মন্দিরকে কেন্দ্র করে পুরীতে গেছেন, তার মধ্যে বাংলা থেকে গেছেন 14 লক্ষ মানুষ। আর আমরা একটা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম
যে দীঘার মন্দির উদ্বোধনে গত কয়েকদিনে প্রায় 4-5 লক্ষ মানুষ গেছে। দীঘায় সামগ্রিকভাবে ছোট বড় 3 স্টার 4 স্টার ছোট রিসোর্ট সব মিলিয়ে কত হোটেল আছে এক্সাক্ট সংখ্যা না জানলেও নানাবিধ তথ্য একত্র করে যা পেয়েছি তাতে 650 থেকে 700 হোটেল এবং রিসোর্ট আছে। সেই হোটেল এবং রিসোর্টগুলো মূলত শনিবার রবিবার ব্যবসা করে ভালো, অথবা সিজনে ব্যবসা করে ভালো। কিছুদিন আগে আমি নিজেই গেছিলাম মন্দারমণি এবং দীঘায় সেই ঝাউবন উধাও হয়ে গেছে, সেই নির্মল পরিবেশ উধাও হয়ে গেছে। দীঘার তো খুব বেশি দিন মানে তৈরি হয়নি সেভাবে পর্যটন। দীঘার পর্যটন প্র্যাকটিক্যালি বিধান রায়ের হাত ধরে শুরু হয়েছিল, তারপর ধীরে ধীরে বাড়ে। আমি আজ থেকে 30 বছর আগেও গিয়ে দেখেছি দীঘায় হোটেলের সংখ্যা কম, কিন্তু এখন দীঘা চেনা যায় না, বিশেষ করে নিউ দীঘা, এবং 650 হোটেল সেখানে রান করছে। 650 হোটেল মানে 650 ইন্টু একটা হোটেলে যদি 15-20 জন কেউ কাজ করে, আপনি গুণ করুন, তাহলে 6500 7000 সরাসরি কর্মসংস্থান, তার সাথে জিএসটি। এই মন্দির তৈরি করাতে অটোমেটিকভাবে সরকারের আয় কিন্তু বাড়তে থাকবে, এবং সেই আয়টা কোয়ান্টাম হারে বাড়বে। যে আয়টা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোষাগার ভরানোর ক্ষেত্রে ভীষণভাবে দরকার ছিল। যেভাবে ঠিক আমরা দেখি পুজোয় তিনি যে নানাভাবে টাকা দেন, তাতে পুজোর কেনাকাটা যে বিক্রি বাড়ে, তা দিয়ে সরকারের জিএসটি বাড়ে এবং রাজ্যের জিডিপি বাড়ে। অর্থাৎ মানি যত কুইক রোল হয়, আমরা জানি টাকা যত তাড়াতাড়ি রোল হয়, টাকা থেকে সম্পদ সৃষ্টি হয় তত বেশি, অর্থাৎ জিএসটি তত আয় বাড়বে। তাহলে 3টি পরিষ্কার জিনিস বোঝা গেল যে এই মন্দির করে 2024-এর যে ভোটের ফলাফল, 90টা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল, তারা ভোট পেয়েছিল মোটামুটি 39%, এবং তৃণমূলের ভোট তার আগের লোকসভায় যাচ্ছে বিধানসভা কেন্দ্রে যা ছিল তার থেকে কমে 48% থেকে কমে 46% দাঁড়িয়েছিল, অর্থাৎ 2% ভোট কিন্তু মাইনাস হয়েছে। সেই ক্ষেত্রে হিন্দু ভোট কিছুটা হলেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় পান তাহলে তার গেন। অন্য দিক থেকে আরএসএস এর সাথে সুসম্পর্কের একটা মিনিমাম জায়গা খুলে রাখার ক্ষেত্রেও তার গেন। 3 নম্বর, হোটেল ব্যবসা থেকে যে আয় এবং পর্যটন সম্ভাবনা বৃদ্ধি, সেই ক্ষেত্রেও তার গেন। তাহলে লস কি হলো? এবং লস হলো একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকুলার ক্রেডেন্সিয়ালের একটা লস হয়েছে, কিন্তু সেই ক্রেডেন্সিয়াল লসটা ইন টার্মস অফ ভোটে কতটা গ্রাহ্য হবে জানি না। উল্টো দিক থেকে তিনি যেটা করতে পেরেছেন, সরাসরি অর্জুন সিং, সরাসরি অন্যান্য নেতা, আমি বাদবাকিদের প্রত্যেকের নাম নিচ্ছি না, বিরোধী দলনেতার সঙ্গের লোকেরাও নানা রকম ক্রিটিসিজম করছেন, অর্থাৎ বিজেপির অভ্যন্তরে একটা খালবালি মচিয়ে দিতে পেরেছেন এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে। এই মুহূর্তে যখন শামশেরগঞ্জের হয়েছে ওয়াকফ বিল নিয়ে, নতুন আইন নিয়ে, যখন রাজ্যে একটা আন্দোলন তৈরি হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুসলিম বিভিন্ন সংগঠনকে ডেকে আশ্বাস দিয়েছেন, তখন এই যে হিন্দু ভোটের একাংশকে কিছুটা সঙ্গে পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হলো, এইটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান। এখন এই 3টে লাভ তিনি একসাথে কিভাবে ধরে রাখেন, 3টি লাভের কাউন্টার করতে গেলে বিজেপিকে যে ন্যারেটিভ তৈরি করতে হবে, বিজেপি সেটা পারে কিনা। অন্য দিক থেকে বামপন্থী এবং অন্যান্য সেকুলার পার্টি কংগ্রেস, তারা এই বিষয়টাকে কিভাবে সাধারণ মানুষের কাছে প্রচারে নিয়ে যেতে পারে, সেই দিকে আমরা তাকিয়ে থাকব। কিন্তু আপাতত মনে হচ্ছে এই দীঘায় জগন্নাথের মন্দির করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে 2-0 গোলে এগিয়ে গেলেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ডিডি কলকাতা 1, দেশ দুনিয়া কলকাতা। ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্ট করবেন। আশা করি মানুষকে দেখতে বলবেন। নমস্কার।